বিউটিফুল ব্রাজিল ইজ ব্যাক। একটা ফাউলে দিক সেদিক হয়ে গেলে কিন্তু আমরা জানি নেইমারের গড়ানো তো দেখতেই পারবো মাঠে। কালকে আমরা একটু অন্যরকম বলবো যে অন্যরকম ব্রাজিল দেখেছি। আপনি লো ব্লক করেন, সেখানে আমাকে যদি দাঁড়া করে রাখেন লাভ নাই। আমার মতো এখন হেনরি আর ম্যাকেনার ডিফেন্সিভ অ্যাবিলিটি আমার থেকে একটু ভালো হয়তো। দ্য বিউটিফুল ব্রাজিল ইজ ব্যাক। জগবনিতর একটু ঝলক নিশ্চিতভাবেই স্কটল্যান্ডের বিপক্ষে দেখেছে গোটা দুনিয়ার ব্রাজিল ভক্তরা, ফুটবল ভক্তরা। একটা দারুণ ডিসপ্লে আমরা দেখলাম, স্পেশালি ভিনিসিয়াস জুনিয়র, তিনি মাঠ কাঁপিয়েছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপে। হাসান মাহাদি আপনার সাথে, আর আমার সাথে দ্য ব্রাজিল ইজ ব্যাক এই লাইনের বা এই ট্যাগ লাইনের সাথে একমত হবেন নাকি দ্বিমত হবেন, এরকম দুজন আলোচক আছেন। তারা ফুটবলকে খুব ডেপথে গিয়ে অ্যানালাইসিস করেন। আমাদের সাথে আছেন স্পোর্টস অ্যানালিস্ট রুবায়েত ইফতেখার। ইফতেখার ভাই, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ মাহাদি। এবং বাংলাদেশের গোলকিপিং কোচ, ভেরি ইয়াং হ্যান্ডসাম, নুরুজ্জামান নয়ন ভাই, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। আমি একদম শুরুতে বলেছি যে দ্য ব্রাজিল ইজ ব্যাক। প্রথম দুটা ম্যাচ মরক্কোর সাথে ড্র, হাইতির বিপক্ষে 3-0 গোলে জেতা, মন ভরে নাই। মানে যারা ফুটবল প্রেমী তাদের মন ভরে নাই। এইটা ব্রাজিল না। অনেকে বলছিল যে ব্রাজিলের সেই যোগবলের একটা কঙ্কাল আমরা দেখছি। বাট স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে আবার অনেকটাই চেনা ছন্দে যদি বলি আমি, সেটাই মনে হচ্ছে যে তারা সেই রিদমে ফিরেছে বা সেই মোমেন্টামে ফিরেছে। গোটা ম্যাচে তাদের ইম্প্যাক্ট ছিল, তারা ম্যাচটাকে নিয়ন্ত্রণ করেছে, 3টা গোল পেয়েছে। মেবি গোল লাইন আরো বড় হতে পারতো, ভিনিসিয়াসের হ্যাট্রিক হতে পারতো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গুড ফুটবল। না, অবশ্যই আমরা কালকে যে ম্যাচটা দেখেছি বা মানে সকালবেলা যে ম্যাচটা দেখেছি, সেখানে 3 নম্বর ম্যাচে এসেই মনে হচ্ছিল যে ব্রাজিলের যে চিরাচরিত যে তাদের ক্যারেক্টারিস্টিক্স, সেইটা আমরা দেখতে পেয়েছি। এবং ভিনিসিয়াস জুনিয়রের কথা যদি আমি বলতে চাই, মানে সে অনবদ্য। এবং আপনি দেখেন সে লেফট উইংয়ে স্টার্ট করলেও সামটাইমস সে কিন্তু মাঝে চলে আসছে, সামটাইমস সে কি বলবো স্ট্রাইকিং পজিশনে চলে আসছে, এবং রাইট পজিশন অনেকবার ছিল সে, এবং রাইট পজিশন থেকে একটা কাটব্যাক করেছিল। আনফরচুনেটলি সেটা গোল হয়নি। সো ভিনিসিয়াস এমন একজন প্লেয়ার, তাকে যদি আপনি একটু স্পেস দেন সেই ক্ষেত্রে কিন্তু সে কিন্তু খুবই ভয়ানক। এবং বর্তমান সময়ের যে ফুটবল অনেক বেশি ফাস্ট এবং অনেক বেশি ওয়ান টাচ টু টাচ, তো এখানে হচ্ছে যে স্পেস ম্যানেজমেন্ট যে যত ভালো করতে পারবে ডিফেন্ডিং অ্যান্ড অ্যাটাকিংয়ে, সেই কিন্তু সেই টিম এগিয়ে যাবে। এবং কালকে আমরা একটু অন্যরকম বলবো যে অন্যরকম ব্রাজিল দেখেছি, যেটা কিনা প্রেস করেছে এবং মিডফিল্ড নিয়ন্ত্রণ করেছে। এবং আমি বলবো যে রাইট উইংয়ে যে রায়ান খেলেছে, আমার কাছে অসাধারণ লেগেছে রায়ানের খেলা। খুব বেশি আমরা মানে মিস করি নাই যে আমাদের রাইট সাইডে যে রাফিনিয়া নাই, ইনজুরির কারণে খেলতে পারেনি। সো সবকিছু মিলে ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে ব্রাজিলের যে খেলাটা, এবং ব্রাজিলের জন্য পুরা বিশ্ব তাকিয়েছিল, স্পেশালি ব্রাজিল ভক্তরা, যে একটা ভালো খেলার জন্য। এবং সবাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মন ভরেছে কালকে খেলাটা দেখে। রুবায়েত ভাই মেবি ডিফার করবেন। অফকোর্স, কারণ দেখেন টিমটা ব্রাজিল, আর আমরা এখানে যারা আছি তারা সবাই ব্রাজিলের খেলা দেখতে পছন্দ করি। আপনি যদি বলেন যে হ্যাঁ আগের ম্যাচ থেকে ইমপ্রুভ হয়েছে কিনা, হয়েছে, বাট খেলা কি মন ভরেছে কিনা, না ভরে নাই। কারণ কয়েকটা আমি আপনাকে বলি। আমরা যখন খেলাটা দেখলাম, ব্রাজিলের খেলার সবসময় একটা সিগনিফিকেন্স থাকে, সেটা হচ্ছে পার্সোনাল ফ্লেয়ার। হ্যাঁ, দলের খেলা তো ভালো থাকেই, বাট পার্সোনাল ফ্লেয়ার, সেটা আমরা ভিনিসিয়াস এবং রায়ানের খেলায় দেখেছি। কাদের এগেনস্টে? এই হেনরি এবং ম্যাকেনার মতো ডিফেন্ডার, যারা ধরেন যে ধরনের ভুল করেছে, এরা বিশ্বকাপে কেমনে আসছে এটা নিয়ে আমি ওয়ারিড। এবং এটার কোনো যৌক্তিকতা নাই। ভিনিসিয়াসের মতো একটা খেলোয়াড়ের এগেইনস্টে আপনি যদি নিজেদের ডি বক্সে 2বার ভুল করেন, টোটাল মিলে 4বার, 4টা ভুল করেছে, 2 সেন্টার ব্যাকে 4টা ভুল, 2 ভুলে গোল খেয়েছে 2টো। ব্রাজিলের মতো একটা দলের এগেইনস্টে, এবং যেটা নয়ন ভাই বলছিলেন যে ভিনিসিয়াসকে ওরা মোটামুটি 150-200 গজ জায়গা খালি রেখে দিচ্ছিল। ও যখন কাউন্টারে বেরোচ্ছিল, দেয়ার ওয়াজ নো ওয়ান। কি হয়, একজন যাবেন পেছনে, আরেকজন সামনে এসে ওকে সাপোর্ট করবেন যেন কাটব্যাক করতে না পারে বা বল ডেলিভারি করতে না। ফার্স্ট ম্যান ছিল, সেকেন্ড ম্যানটা ছিল না, মোস্ট অফ দ্য টাইম ছিল না। স্কটল্যান্ড আই ডোন্ট নো, তারা কিন্তু রুবায়েত ভাই তারা তো ডিপ ডিফেন্ডিংই করেছে, মানে লো ব্লক ডিফেন্স করেছে, 4 ম্যান ব্যাকলাইন, অনেক সময় এটা 5 ম্যান দেখেছি, 6 ম্যান দেখেছি, কিন্তু স্পেস তো ঠিকই ক্রিয়েট হয়েছে। স্পেস ক্রিয়েট হয়েছে কারণ ওদের ওই ডিফেন্ডিং অ্যাবিলিটি ছিল না। আপনি লো ব্লক করেন,
সেখানে আমাকে যদি দাঁড়া করে রাখেন লাভ নাই। লাভ নাই। আমার মতো এখন হেনরি আর ম্যাকেনার ডিফেন্সিভ অ্যাবিলিটি আমার থেকে একটু ভালো হয়তো, কারণ এটা একেবারেই আসলে মানে অবিশ্বাস্য যে বিশ্বকাপ ফুটবলে একটা ম্যাচ এরকম 4টা বড় ভুল, এবং এগুলো মানে শিশুতোষ ব্লান্ডার, একদম হ্যাঁ, শিশুতোষ ভুল। হ্যাঁ, আর 2 নম্বর জিনিস কেন ব্রাজিলের খেলা দেখে মন ভরে নাই, ওদের মিডফিল্ড দেখেন। ক্যাসেমিরো আমরা জানি লেজেন্ডারি প্লেয়ার, তিনি তার দায়িত্বটা পালন করছেন। তার কাজ কিন্তু খেলা তৈরি করা না, তার কাজ খেলা ব্রেক করা। মূলত হোল্ডিং মিডফিল্ডারের কাজ কি? পাকেটার খেলা আপনি দেখেন, পাকেটা অসংখ্য বল মিস করেছেন, কালকে নষ্ট করেছেন। বল নিয়ে সময় নিচ্ছিলেন, প্রতিটা বল ডেলিভারি, ওয়ান টাচ ফুটবল যেটা ব্রাজিলের সাথে আমরা পরিচিত, উনি কিন্তু প্রচুর সময় নিয়েছেন। ততক্ষণে আপনি যেটা বলছিলেন যে প্রেস করে খেলেছে স্কটল্যান্ড, চাপ দিয়ে দিয়েছে, বলটা হাতছাড়া হয়ে গেছে। ব্রাজিল শুধুমাত্র রায়ান এবং ভিনিসিয়াসের কারণে ওদের খেলাটা অনেক বেশি গ্লসি মনে হয়েছে, যেটা সবসময় হয়। ব্রাজিলের একটা দুটো খেলোয়াড় থাকে যার খেলা দেখার জন্য আসলে আপনি এক রাত না, রাতের পর রাত জেগে থাকবেন। আমি খুবই হ্যাপি ভিনিসিয়াসের জন্য যে ফাইনালি হি ইজ হ্যাভিং আ ওয়ার্ল্ড কাপ এবং হি ইজ আউট অফ নেইমার শ্যাডো। রাইট। তিনি ব্রাজিলের কিন্তু কখনোই মেইন ম্যান ছিলেন না। আপনি গত 5 বছর ধরে ভিনিসিয়াস কিন্তু রিয়াল মাদ্রিদের ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্স। এমবাপেকেও মাঝে মধ্যে ছাড়িয়ে যাচ্ছেন। গত 2 সিজনে ইনফ্যাক্ট এমবাপের চেয়ে ওনার পারফরম্যান্স ভালো, কনসিস্টেন্ট। কিন্তু ভিনিসিয়াস কখনোই আসলে হি ওয়াজ অলওয়েজ ইন দ্য হেডলাইন্স ফর অল দ্য রং রিজনস। কখনো একটু ওয়াইনিং করে, একটু কান্নাকাটি, বা কখনো একটু বর্ণবাদের জন্য। বাট ও যে একটা গ্রেট খেলোয়াড়, এটা আসলে কালকে আমরা দেখলাম যে একা একটা ম্যাচ জেতানোর ক্ষমতা ভিনিসিয়াসের রয়েছে। আর এই আরেকটা ছেলে রায়ান, ওয়ান্ডারফুল। মানে ভাস্কো ডা গামা থেকে সে বোর্নমাউথে গিয়েছে এই সিজনে, ফিউচার ইয়াংস্টার। এবং আই থিংক ব্রাজিল 20 বছর বয়স। হ্যাজ গট देयर নেক্সট ফিউচার ট্যালেন্ট। মানে অনেকে এনরিককে নিয়ে কথা বলছিল, তারপরে আরেকটা ছেলে ছিল যে রডরিগোকে নিয়ে কথা বলছিল, বাট নাও ইটস টাইম টু টক হাই অ্যাবাউট রায়ান। রাইট। নয়ন ভাই, আপনি কি রুবায়েত ভাইয়ের সাথে একমত হবেন যে মিডফিল্ডে ব্রুনো গিমারেস সাথে হচ্ছে কাসিমেরো এবং লুকাস পাকেতার কথা আগের 2 ম্যাচের তুলনায় আমার কাছে মনে হয়েছে যে মিডফিল্ড যথেষ্ট ভালো। স্কটল্যান্ড স্পেস পায় নাই মিডফিল্ডে, তারা মিডফিল্ডটা নিয়ন্ত্রণ করেছে। স্কটল্যান্ডকে আমরা দেখেছি মোস্ট অফ দ্য টাইম হাফওয়ে লাইনের নিচের দিকেই তারা ডাবল লেয়ার করে ডিফেন্স করে গিয়েছে। যদিও মানে 2 সেন্টার ব্যাক এবং স্পেশালি আপনার প্যাটেনসন যিনি রাইট ব্যাক, ভিনিসিয়াস যে তার সেকেন্ড গোলটা করেছেন, ওইখানে তিনি ভিনিসিয়াসকে বডিলি ব্লক করে রেখেছিলেন। যখন ক্রস এসছে তখন তিনি বডি ক্লোজ হয়েছেন, কিন্তু তাকে রেখে গোত্তা দিয়ে বেরিয়ে গিয়ে তারপরে বলটাকে ফিনিশ করেছে। এরকম ডিফেন্ডিং, মানে যদিও আমি যদি বলি যে তিনি আবার একটা গোল লাইন থেকে একটা বাঁচিয়েছিলেন ও প্যাটেনসন, বাট নেথান প্যাটেনসনের বা ওভারঅল বাকি দুজনের কথা বলেই দিয়েছেন, ম্যাককেনে এবং হেনরিক, দুজনেই আসলে এত স্লপি কেন? রুবায়েত ভাইয়ের সাথে আসলে সেটে ঢোকার আগে আমরা একটু কথা বলছিলাম যে ব্রাজিলের যে মিডফিল্ডার স্পেশালি পাকেতা এবং কাসেমিরো, সো আমরা কিছুটা হতাশ। কিন্তু স্পেশালি পাকেতা প্রথম ম্যাচে আমরা দেখেছি প্রচুর মিসপাস, এবং গতকালকেও দেখেছি আননেসে সে বল হোল্ড করছে লাইনে, টাচ লাইনে, এবং সে প্লেয়ারদের ইনভাইট করছে। এখন ফুটবল অনেক গতিময় খেলা, আপনি যদি 2 সেকেন্ড বল লাইক হোল্ড করেন তখন কিন্তু আপনাকে চারিদিক থেকে ব্লক করবে, এবং সে কিন্তু বল মিস করেছে, 1টা 2টা বা 3টা বল মিস করেছে। সো আমি বলবো আগের চেয়ে একটু বেটার, কিন্তু আমি অনেকটা হতাশ রুবায়েত ভাইয়ের মতো, মানে নট আপ টু দ্য মার্ক আর কি, নট আপ টু দ্য মার্ক। কাসেমিরো চেষ্টা করেছে, কাসেমিরো স্লাইডিং করেছে বা বলে প্রেস করেছে। সেন্টার ব্যাক পজিশনে আমি কাসেমিরোকে দেখেছি, উনি আসলে ব্রেক করেছে। যে রুবায়েত ভাই বলেছে কাসেমিরো আগের 2 ম্যাচের তুলনায় এই ম্যাচে ফার বেটার খেলেছে, ফার বেটার খেলেছে। আমিও এগ্রি। আর আপনি যেটা বলতেছিলেন যে ভিনিসিয়াস জুনিয়রের যে দ্বিতীয় গোলটা, এইটা ডিফেন্সের চেয়ে তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের কথা আমি বলবো। যখন বলটাকে ক্রস করছিল তখনও কিন্তু কি বলবো স্টপারের ঠিক সামনে ছিল, এবং যখন ক্রসটা শুরু করেছে তখন কিন্তু সে লুজ মার্ক করেছে, এবং তার ফুটওয়ার্ক এত ভালো, এবং তখন ধারাভাষ্যকার বলতেছিল যে তার ফুটওয়ার্ক ইজ ব্রিলিয়ান্ট, যার কারণে সে লুজ মার্ক করে পেছনে চলে আসছে, এবং গোলকিপার সবাই ভাবছিল যে সে এই জায়গায় আছে, কিন্তু প্যাটেনসন ট্রাই পর্যন্ত করে নাই, বলটা তার মাথায় আছে, সে যে তার মাথার উপর দিয়ে বলটা আসতেছে, সে যে ওইখানে একটা হেডার ট্রাই করবে, অথবা স্ট্রাইকার তার পেছনে চলে গিয়েছে স্পেসটাকে কভার করবে। এরকম কেসে যেটা হয় যখন ফাইনাল মার্কারটা থাকে, এটা নয়ন ভাইরও ভালো এক্সপ্লেইন করতে পারো, ও কিন্তু ফাইনাল চার্জে যায় না, কারণ ও যদি হেডে যাইতো তাহলে ভিনিসিয়াসের জন্য
টার্নটা নেওয়া আরো ইজি হতো। ভিনিসিয়াস ওকে টার্ন করেই টার্ন করে গেছে, লুজ টার্ন যেটা বললো। লুজ মার্কিং কিন্তু ওর যদি আমি যেটা বলছিলাম যে যখন ডিফেন্ডাররা ভিনিসিয়াসের মতো একটা খেলোয়াড়কে মার্ক করবে, এটা কিন্তু ইটস নট আ সিঙ্গেল এফোর্ট, ইট শুড বি আ টিম এফোর্ট। 2 বা 3 ডিফেন্ডার ভিনিসিয়াসের চোখে থাকতে হবে যে হ্যাঁ ওকে যদি আমি কাটাইও বা লুজ মার্কও করি, মার্কারটাকে ছাড়া যায়, পেছনে 2 আছে। ওইখানে স্কটল্যান্ড না, এটা হয়েছে কি, আমি এটাকে বলবো যখন ক্রস করছিল, সো নিয়ম হচ্ছে আপনি যখন ক্রসে স্ট্রাইক করবেন, ঠিক স্ট্রাইক করার আগে কিন্তু সে লুজ মার্ক করেছে, এবং আপনি যখন ক্রসে স্ট্রাইক করবেন তখন কিন্তু আপনার মনোযোগ বলে, কারণ সেই ক্রস হতে পারে, লো ক্রস হতে পারে, একটু লফটেড হতে পারে, এমনকি ক্রস না করে সে সরাসরি বারে মারতে পারে। তো সেই মুহূর্তে কিন্তু মনোযোগ 100% বলে দিতে হয়, এবং সেই সময়টাই জাস্ট ন্যানো সেকেন্ডের ব্যবধানে সে কিন্তু টার্ন ঘুরে করে গিয়েছে। পেছন থেকে সে ইউ টার্নের মতো করে সে স্ট্রাইক করেছে, এবং গোলকিপার খুবই ট্রাই করেছে, ডিফেন্সে যে ছিল সেও ট্রাই করেছে, কেউ কিন্তু পায়নি। আমি বলবো যে তার একটা ইন্ডিভিজুয়াল স্কিল, এটা আসলে কিছু একদমই করার নাই। ইন্ডিভিজুয়াল স্কিল আনডাউটেডলি। এবং ভিনিসিয়াস জুনিয়র সোফার আমি জানি না কে কিভাবে রেট করছে, 4টা গোল হয়ে গেছে ইফ আই এম নট রং। Amazing. অ্যামেজিং প্রত্যেকটা ম্যাচে। আসলে আগের দুটা ম্যাচেও ভিনিসিয়াসকে আমরা যেভাবে দেখেছি, এই ম্যাচে আরো বেশি ইম্প্যাক্টফুল মনে হলো। এবং এই ব্রাজিল 1994 এর ওবায়দ ভাই যদি মনে থাকে যে তখন আমার বয়স 9 বছর, খুব একটা মনে নাই। মনে 1994 এর সেটা 10 বছর, 10 বছর, 10 বছর। তো 1994 টা আপনার মনে নাই, কিন্তু তাও 10 বছরে কিছুটা ফুটবলের প্রতি ঝাপসা। ইউএসএ তে প্রথম ওয়ার্ল্ড কাপ এবং শেষ ওয়ার্ল্ড কাপ সেটাই হয়েছিল, তখন ব্রাজিল চ্যাম্পিয়ন। অনেকেই বলছিল রোমারিও এবং বেবেতোর ভেতরে যে কোন্দল ছিল টিমের ভেতরে, বাছাই পর্বে তারা যেভাবে খুব কোনো রকমে আসছিল ওয়ার্ল্ড কাপে, তারপরে তারা একদম বদলে গিয়েছিল। কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স এই ম্যাচে আপনার কাছে কেমন লেগেছে? প্রথম 2 ম্যাচে আমার কাছে মনে হয়েছে তিনি ক্লুলেস, তিনি তার বেস্ট 11 খুঁজে পাচ্ছেন না, এবং তিনি আসলে দলটাকে যেভাবে খেলাতে চান, আমরা আনচেলত্তি ডন কার্লোকে যেভাবে দেখেছি সেই কম্বিনেশন প্লে হচ্ছে না। বাট এই ম্যাচে কতখানি হয়েছে? দেখেন এগেন, আনচেলত্তির আপনি পুরো কোচিং ক্যারিয়ার দেখেন, ও সব থেকে আগে স্ট্রং করে, আপনি এসি মিলানে দেখেন মিডফিল্ড পিরলো ছিল, রিয়াল মাদ্রিদের মিডফিল্ড আমরা জানি, কাসেমিরো, ক্রুজ, মডরিচ। ব্রাজিলে তো তার ওই অপশনটা নাই, ওই কোয়ালিটির মিডফিল্ডার নাই। কাসেমিরো আছেন, কিন্তু যেটা নয়ন ভাই বলছিলেন যে গিমারেশ এবং পাকেটা কিন্তু আপনি কোনো দিক দিয়ে হিসাব করে মডরিচ, ক্রুজের পাশে বসাতে পারবেন না, ঠিক আছে? সেই ক্ষেত্রে উনি কার্লো আনচেলত্তি যে কাজটা এই ম্যাচে বেস্ট করেছে সেটা হচ্ছে ভিনিসিয়াসকে ইউজ করা, ওকে পুরো ফ্রিডমটা দিয়েছে। হ্যাঁ, ভিনিসিয়াস কিন্তু ওর পজিশনে খেলে নাই, পুরো ফ্লোটার খেলেছে, যখন যেখান দিয়ে ওর মনে হয়েছে রায়ানের সাথে জায়গা সুইচ করে, স্পেস বানিয়ে, ক্রিয়েটিভ করে। এবং আনচেলত্তি আসলে ইউরোপিয়ান ঘরানার, উনি কিন্তু এই ল্যাটিন ইয়ের সাথে এই প্রথম কাজ করছেন, বাট হি নোজ ভিনিসিয়াস ইন অ্যান্ড আউট। সো তিনি জানেন যে ল্যাটিন ফুটবলে মূল জিনিসটা হচ্ছে যখন ক্রিয়েটিভিটির দরকার হবে, আপনার টিমের বেস্ট ক্রিয়েটিভ প্লেয়ারটাকে ফ্রি করে দিতে হবে, ওকে কোনো ছকে রাখা যাবে না। আপনি দেখেন আর্জেন্টিনার উদাহরণ দিচ্ছি, লিওনেল মেসি হিসাবে, মানে ডেফিনিশন হিসাবে উইঙ্গার বা ফলস 9, কিন্তু তিনি মিডফিল্ডে খেলেন, প্লে মেক করেন, নাম্বার 10 খেলেন, ডানে বামে স্ট্রাইকারের পেছনে, কারণ ওই ক্রিয়েটিভ ফ্রিডমটা তার আছে। ভিনিসিয়াসকে আমার মনে হয় যে কার্লো আনচেলত্তি তার বেস্ট রোলটাতে এখন প্লে করাচ্ছেন। দিস ইজ আ ভেরি ভেরি ডেঞ্জারাস সাইন ফর দ্য অপোনেন্টস। ব্রাজিলকে যারা ফেস করবে, মাইন্ড ইউ নকআউট থেকে কিন্তু রাফিনিয়া ফিরছেন, রাফিনিয়া আরো একজন ক্রিয়েটিভ প্লেয়ার। সো ওরা দুজন যখন খেলা শুরু করবে, এবং নেইমার আমি জানি না কালকে ওর আমার যে ঝলকটা দেখলাম খারাপ লাগে নাই, মানে খুব বেশি হেভি মনে হচ্ছে না, বাট আবার ফুল ফ্লোতেও মনে হচ্ছে না, বাট ওভারঅল সব মিলিয়ে ভালো। এই 3 জন যদি ফ্রন্টে থাকেন, আই থিঙ্ক মিডফিল্ডের কথা আমরা ভুলেও যাইতে পারি ব্রাজিলের, মানে ব্রাজিলের ফ্লেয়ারটা এতটাই চমৎকার। এক্স্যাক্টলি এই আলোচনাটাই আসবো নয়ন ভাই। নেইমার ইজ ব্যাক, তিনি ফাইনালি মাঠে নামলেন। ইফ আই এম নট রং 981 দিন পরে ব্রাজিল জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ, অলমোস্ট 3 বছর। নেইমারকে যতটুকুই খেলানো হলো, আমরা এরকমই এক্সপেক্ট করছিলাম, মেবি লাস্ট 20-25 মিনিটস বা 22 মিনিটস এরকম তাকে মাঠে নামানো হবে। কার্লো আনচেলত্তি সেটাই করেছেন, একদম এক্সপেক্টেড স্টার্টিং 11 ছিল, ঠিক যেই সেটআপটা আমরা চিন্তা করেছিলাম। শুধুমাত্র রাফিনিয়ার জায়গায় আমরা রায়ানকে দেখেছি। নেইমার ফিরেছে, রাফিনিয়াকে রাইট উইং এ খেলানোর চেষ্টা করছে, বাট লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম যে রাফিনিয়াকে আসলে লেফট উইং এ দেওয়া হয়েছে, লেফট ফ্ল্যাঙ্গে, তার কিছুটা নিচে ভিনিসিয়াসকে রেখেছিল, 4-4-2 করেছিল। গতকাল আবার 4-3-3, একদম ক্লাসিক 4-3-3 আমরা দেখলাম। ওভারঅল রাফিনিয়া যদি এই টিমের মধ্যে ব্যাক করে, যেটা রুবায়েত ভাই বলেছেন, আমার তো মনে হয় ক্যাচার লাগবে।
না ক্যাচার লাগবে না, আমার কাছে মনে হয় এটা কোচের জন্য একটা পজিটিভ সাইন। কারণ হচ্ছে একটা টিম যখন চ্যাম্পিয়ন হবে তার স্টার্টিং 11-এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার বেঞ্চ কেমন আছে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি তখন চেঞ্জিংয়ে একটু যদি নিষ্প্রভ থাকে কেউ, তখন তাকে সাথে সাথে চেঞ্জ করতে পারে। কিন্তু একটা প্লেয়ার লাইক রাইটিং হোক বা স্ট্রাইকিং হোক, তার সাথে যদি লাইক 17-20 ডিফারেন্স হয়, তখন কিন্তু সে 20কেই বেশিক্ষণ সময় দেয়। কিন্তু 19-20, 19.5-20 যদি হয়, এটা কোচের জন্য একটা প্লাস পয়েন্ট, মানে টেকনিক্যাল দিক থেকে আমি যদি চিন্তা করি। আর কোচের কথা যেটা বলছিলেন যে কার্লো আনচেলত্তি ডেফিনেটলি পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট কোচ এবং এক্সপিরিয়েন্সড, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু যে কোনো একজন কোচের একটা টিম সম্বন্ধে ডিটেইল জানতে হলে তাকে কিছু সময় দিতে হবে। কারণ হচ্ছে প্র্যাকটিস একটা জিনিস, ফিফা ফ্রেন্ডলি একটা ম্যাচ এবং ওয়ার্ল্ড কাপ টোটালি ডিফারেন্ট। সো এই জায়গায় সে কিন্তু প্রথম ম্যাচের তুলনায় তৃতীয় ম্যাচে আমি যদি হিসাব করি বেশ সিগনিফিক্যান্ট কিছু চেঞ্জেস মনে হয়েছে আমার কাছে। তার মধ্যে তাদের যে ডিফেন্ডিং কম্প্যাক্টনেস, সেটা কিন্তু প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে অনেক বেটার ছিল, এক্স্যাক্টলি দারুণ ছিল। এবং স্পেশালি ডিফেন্ডিং লাইনের সাথে যে মিডফিল্ডের লাইনের দূরত্ব সেটা অনেক কম ছিল। এবং তারা কি বলবো, ডিফেন্ডিং ট্রানজিশনে খুব কুইকলি কিন্তু চেষ্টা করেছে যে টিমটাকে কম্প্যাক্টনেস করার জন্য, যার কারণে আপনি দেখবেন যে পুরো 90 মিনিটে শেষ মিনিটে যে এলিসন বেকার একটা দুর্দান্ত একটা রিয়াকশন সেভ দেয়, এছাড়া কিন্তু তার কিন্তু সেই রকম কোনো ক্লিয়ার চান্সেস ক্রিয়েট করতে পারেনি, একমাত্র তার টোটাল ডিফেন্ডিং শেপের কারণে। সো আমার কাছে মনে হয় যে আরও যত সময় যাবে বা ম্যাচ যাবে, কার্লো আনচেলত্তি তত আন্ডারস্ট্যান্ডেবল হবে যে ম্যাচটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কোন প্লেয়ারকে কোন পজিশনে কতক্ষণ খেলানো যায়। এবং আপনি যেটা শেষে প্রশ্ন করেছিলেন যে নেইমার জুনিয়রকে নিয়ে, সে সব মিলে এডিশনাল সময় নিয়ে 14 আর 6 20 মিনিট সময় খেলেছে। সো একটা প্লেয়ার যতই সুপারস্টার হোক, আমি যেটা বলছি ক্লাবে খেলা একরকম এবং ওয়ার্ল্ড কাপ টোটালি ডিফারেন্ট, কারণ আবহাওয়া এবং সব কিছুই আলাদা। তারপরও আমি বলবো নেইমারকে আমি 5 মার্ক দেবো, কারণ হচ্ছে নেইমার কিন্তু একটা শট করেছে, অন টার্গেট শট করেছে। একটা বল ভেনিসিয়াস জুনিয়রকে লেফট সাইড থেকে দিয়েছিল, ভেনিসিয়াস জুনিয়রও ট্রাই করেছিল, বাট গোলকিপার ডান দিক থেকে খুব একটা ভালো সেভ করেছে। এবং সে ছোট ছোট কিছু পাস খেলছিল, সামটাইম সে ফলস নাম্বার 9 হচ্ছিল, সামটাইম সে মিডফিল্ডে চলে আসছিল। তাকে কিন্তু বেশ কিছুটা কি বলবো ফ্রিডম দিয়েছে এবং অনেকটা ফ্রি প্লেয়ারের মতো। সো আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচগুলোতে ব্রাজিল আরো দুর্দান্ত হবে। এইখানে আমার প্রশ্নটা যে নেইমারকে তো আপনি যখন খেলাবেন তখন আপনি দুইটা প্লেয়ারকে ফ্রি রোল দিতে পারবেন না মডার্ন ফুটবলে। ভিনিসিয়াসকে লাস্ট ম্যাচে যেরকম হয়েছে যে তাকে তিনি লেফট ফ্ল্যাঙ্কে শুরু করেছেন অনেকটা সময় নাম্বার 9 পজিশনে, যেমন সেকেন্ড গোলটা তিনি যখন করেছেন একদম পারফেক্ট নাম্বার 9 পজিশনেই ছিলেন। আবার রাইট উইং এ শাফল করেছেন, রাইট উইং দিয়ে একটা কাটব্যাকের কথা আপনি নয়ন ভাই বললেন। তো এই যে উনি যে জাস্ট অপোনেন্টের আপনার গোল মুখে যেভাবে রোটেট করেছেন, পজিশন রোটেট করেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন। নেইমার, রুবাদ ভাই যখন নেইমার টিমে চলে আসবে, নেইমারকে আপনি যদি ফ্রি রোল দেন তখন ভিনিসিয়াসের জন্য তাকে তো আপনাকে একটা জায়গায় আবার দেখেন মাহাদি, ফার্স্টলি আমার যেটা মনে হয় যে ইনস্ট্যান্টলি নেইমার 90 মিনিট শুরু করবেন পরের ম্যাচ থেকেই, এটা হয়তো হবে না, এটা হওয়ার চান্স খুবই কম। কারণ নেইমারের ওই ফিটনেস আছে কিনা, অলমোস্ট 3 বছর পর নেমেছেন, তো নেমে তিনি খেললেন কতক্ষণ, 20 মিনিটের মতো। এখনই নেইমারকে নিয়ে ফুল 90 মিনিটস খেলার রিস্ক হয়তো নেবেন না কার্লো আনচেলত্তি। সেই ক্ষেত্রে কিন্তু নকআউট লাস্ট 32 যে ম্যাচটা, সেটা যার এগেনস্টেই হোক, প্রবাবলি ওদিকে নেদারল্যান্ডস গ্রুপের কারোর সাথে পড়বে, সুইডেনের সাথে পড়তে পারে বা জাপানের সঙ্গে পড়তে পারে, কারণ ওই গ্রুপে আবার টপ 3 নিয়ে একটা ঝামেলা আছে। ওই ম্যাচে আমার মনে হয় না, যদি অপোনেন্ট নেদারল্যান্ডস হয়, আমার মনে হয় না নেইমার শুরু করবেন। ওকে, আমার মনে হয় না, কারণ নেদারল্যান্ডস আমরা জানি যে খুবই হার্ড অ্যান্ড ডিরেক্ট ফুটবল খেলে। সো ওরা নেইমারকে কড়া মার্কিংয়ে রাখবে, ফাউলও করবে একাধিক। একটা ফাউল এদিক সেদিক হয়ে গেলে কিন্তু আমরা জানি নেইমারের গড়ানো তো দেখতেই পারবো মাঠে, কিন্তু ফাউলের রিস্ক আমার মনে হয় না 32-তে তাকে 11-এ স্টার্ট করাবেন। আমরা যেটা দেখলাম সেকেন্ড হাফ বা আরেকটু যদি সময় 30 মিনিটস 35 মিনিটস, সো দ্যাট উড বি দ্য বেস্ট ডিসিশন। কার্লো আনচেলত্তিকে যদি আমি বলি যে বেস্ট ডিসিশন কোনটা, এটা খুব বোকামি শোনাবে, হ্যাঁ, বাট এখন ভিনিসিয়াস যে ফর্মটা রয়েছেন, এইটা ব্রাজিলের জন্য একটা বলা যায় আশীর্বাদ, এবং ভিনিসিয়াসের উপরেই আসলে
ওদেরকে এখন ভর করতে হবে। এক্স্যাক্টলি, এবং ভিনিসিয়াস সেটা করছে না, ভিনিসিয়াস Exactly. দলটাকে ওইভাবে টেনে নিচ্ছেন নয়ন ভাই। আরেকটা ম্যাচ, যে ম্যাচ নিয়ে আগ্রহ ছিল আমার ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে এই গ্রুপে কে চ্যাম্পিয়ন হবে। গ্রুপ সিতে দুটো দলেরই সুযোগ ছিল, ব্রাজিলেরও ছিল এবং মরক্কোরও ছিল, যেহেতু তারা তাদের হেড টু হেডে ড্র করেছিল 1-1। সো এই জায়গা থেকে মরক্কো প্রথম 2বার পিছিয়ে পড়েছে, তাও হাইতির বিপক্ষে। হাইতি তো বাদ হয়ে গেছে এই গ্রুপ থেকে। ওভারঅল মরক্কো হাইতি ম্যাচটা আপনার কাছে কেমন লেগেছে? মরক্কো ফাইনালি 4-2 গোলে জিতেছে, গোল গড়ের ব্যবধানে পিছিয়ে থাকার কারণে ব্রাজিল সি গ্রুপের চ্যাম্পিয়ন, মরক্কো সেকেন্ড হয়েছে। না, এটা খুবই কম্পিটিটিভ একটা ম্যাচ ছিল আমার কাছে মনে হয়েছে, এবং মরক্কো যখনই দেখছে যে পিছিয়ে যাচ্ছে বা 2-2 গোলের ড্র, তখন কিন্তু তারা অল আউট ফুটবল খেলেছে, এবং তাদের যে ক্যাপ্টেন আশরাফ হাকিমি সেও কিন্তু একটা গোল করেছে, এবং হ্যাঁ, সে ওই জায়গায় প্রথম কিন্তু শটটা তিনিই করেছেন। তো সে কিন্তু সেখানে থাকার কথা না, সে বেসিক্যালি তো লেফট ব্যাক, রাইট ব্যাক পজিশনে, রাইট ফুল ব্যাক খেলে, রাইট ফুল ব্যাক খেলে। হ্যাঁ। সো সে কিন্তু সেখানে সেন্ট্রালি থাকার কথা না। তো যেটা হয়েছে, এইসব টিম ইন্ডিভিজুয়ালি যারা বলবো যে স্কিল প্লেয়ার, তারা কিন্তু অল আউট ফুটবল খেলে, এবং তারা যখন অল আউট ফুটবল খেলে নিউমেরিক্যাল একটা অ্যাডভান্টেজ অ্যাটাকিং এ থাকে, একটা চাপ থাকে, এবং সেইটাই কিন্তু আমরা দেখেছি। হাইটিও চেষ্টা করেছে, তারা খুব সুন্দরভাবে কামব্যাক করেছে, কিন্তু দিন শেষে তারা পেরে ওঠেনি। 2022-এর সুপারস্টার ইসমাইল বুনো আমরা চিনলাম আর কি 2022 দিয়ে, যে এরকম একটা গোলকিপার আছে। না, আমরা ভ্যালেন্সিয়াতে তার খেলা হ্যাঁ, দেখেছি, ভ্যালেন্সিয়াতে তার খেলা দেখেছি, সেভিয়াতে sorry, খেলা দেখেছি, লা লিগা। দেখেছি, তিনি ভালো ছিলেন, ভালো গোলকিপার, ভালো গোলকিপার ছিলেন, বাট এখন তো বোধহয় সৌদি লিগে খেলেন, রাইট, সৌদি প্রো লিগে প্রো লিগে খেলেন। ইসমাইল বুনো প্রথম গোলটা তিনি আসলে তার ভুল ছিল, এটা ও একটা ওন গোল কনসিড করতে হয়েছে, সেটা আশরাফ হাকিমি শোধ করেছে। পরবর্তীতে আরো একটা গোল হাইতি করে, দেন সেটা পরবর্তীতে এই ওয়ার্ল্ড কাপ এখনো পর্যন্ত মানে আরেকটা নাম হয়তো বা ওইরকম ভাবে আলোচনা হয় না, তার নাম হচ্ছে ইসমাইল সাইবেরি। তিনি সেকেন্ড গোলটা শোধ করেছেন। ওভারঅল মরক্কো এবং হাইতি ম্যাচ নিয়ে যদি বলেন। দেখেন, এবার আমি এই জিনিসটা নিয়ে আসার সময় নয়ন ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে এবারে বিশ্বকাপে একটা জিনিস আমি ডিফারেন্ট দেখছি, যেটা আমি জানি না দর্শকদের কাছে হয়তো পজিটিভ লাগছে, জিনিসটা আমার কাছে খুব একটা পছন্দ হচ্ছে না। সেটা হচ্ছে দলগুলো খুব ওপেন খেলা খেলছে। দেখেন, মরক্কোর কিন্তু হাইতির এগেনস্টে গোল খাওয়ারই কথা না, হজম করারই কথা না। ওরা যদি শুরু থেকে খেলাটা ক্লোজ করে দিত, কারণ এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার একটা হিসাব আছে, গোল কনসিড করা যাবে না, গোলের হিসাব আছে। ছোট ছোট দল বলবো না, মিডল মাঝসারির দলগুলো, আপনি মরক্কো বলেন বা সেনেগালের খেলা দেখেছি, আইভরি কোস্টের খেলা বা কলম্বিয়ার খেলা দেখলাম, শুরু থেকে ওপেন খেলছে, অর্থাৎ পজিটিভ ফুটবল, হুইচ ইজ গুড ফর দি অডিয়েন্স, হুইচ ইজ গুড ফর দি ক্রাউড। বাট আপনি আইভরি কোস্ট জার্মানি ম্যাচটার উদাহরণ আমি আবার টানি, আইভরি কোস্ট এগিয়ে গিয়েছিল 68 মিনিট পর্যন্ত 1-0 ছিল। আমরা যদি 10 বছর আগে বা 12 বছর আগে ফেরত যাই, 2006, 10, 14 ওয়ার্ল্ড কাপে কি দেখতাম? দলটা বাসটা পার্ক করে দিছে, বাকি 32 মিনিট জীবন দিয়ে ডিফেন্ড করে ম্যাচটা বের করে নিয়ে গেছে। আইভরি কোস্ট কি করলো? ম্যাচটা ওপেন রাখলো। জার্মানির মতো একটা টিমের এগেইনস্টে আপনি যখন ম্যাচ ওপেন রাখবেন না, রুবাদ অত ওপেন রাখে নাই, না, but দেখেন, কিন্তু আবার কিন্তু যেটা আমি বলছিলাম যে হারাম বল, সেটা খেলে নাই। তো দলগুলো যে হাইতিও কিন্তু কালকে দুটো গোল যখন হয়ে গেছে, দে শুড হ্যাভ প্লেড, এটা আমি জানি না, নেতিবাচক কথা বলছে, কিন্তু হারাম বল খেলতে পারতো, যে আচ্ছা আমরা যেহেতু ওয়ার্ল্ড কাপ থেকে খালি হাতে যাব না, খেলা ওপেন রেখেছে, 4 গোল হয়েছে। সো এবারে এটা একটা ডিফারেন্স আমার চোখে পড়লো, যে দলগুলো দ্রুত গোল খেয়ে যাচ্ছে, মরক্কো সেম, হ্যাঁ, এবং সবাই খুব অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করছে। আমি জানি না এটা কেন, নয়ন ভাই ট্যাকটিক্যালি আরো ভালো বলতে পারবেন, যে কোচদের মাইন্ডসেটটা কি ডিফারেন্ট, না এখন আসলে সবাই যে আমরা যেটাকে বলি যে আল্ট্রা ডিফেন্সিভ বা হারাম বল খেলতে ভয় পাচ্ছেন। কারণ এখন পর্যন্ত কি আমার মনে হয় না কোনো দল এই আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল এবারে ওয়ার্ল্ড কাপে আমার চোখে পড়ে নাই কোনো দল, বা হয়তো কোনো ম্যাচ। অস্ট্রিয়ার খেলা আপনি দেখেন নাই? অস্ট্রেলিয়া গোটা ম্যাচে ডাবল লেয়ার করে পুরো দাঁড়ায় থাকে আর্জেন্টিনার বিপক্ষে, কিন্তু আল্ট্রা ডিফেন্সিভের পাশাপাশি যেটা করেছে, ওরা কিন্তু মেরে খেলেছে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। তারা মেরে খেলেছে এবং তারা প্রেসও করেছে, কখনো প্রেস করেছে। ওদেরকে ফুল যে 90 মিনিট বা জোসে মরিনিওর যে ডেড মানে পার্ক দা বাস বল, যে এটা 2006 থেকে 14 পর্যন্ত একটা ট্রেন্ড ছিল ছোট দলগুলো বা মাঝারি দলগুলো বড় দলের এগেইনস্টে, সেটা আমি মনে হয় না দেখেছি নয়ন ভাই এবার। নয়ন ভাই, মানে 2022 ওয়ার্ল্ড কাপের তুলনায় এই ওয়ার্ল্ড কাপের কি গুণগত পার্থক্য আপনার কাছে চোখে পড়ছে, যেটা রুবায়েত ভাই বলছেন যে এখন আর ওরকম নেতিবাচক ফুটবলটা থাকে না, লো ব্লক ডিফেন্ডিং হচ্ছে কিন্তু কিছুটা প্রেসিং থাকে, কেউ একটু সুযোগ নেওয়ার চেষ্টা করে। যদি অস্ট্রিয়াকে আমি খুব কম সময় দেখেছি প্রেস করতে, একটা সার্টেন টাইমে একটা চাপ তারা দিয়েছিল,
কিন্তু পরে বুঝেছে যে এটাতে কাজ হবে না। লিওনেল মেসি যেখানে 2 গোল করেছেন, গোল করাটা খুবই ডিফিকাল্ট ছিল, কারণ তারা দাঁড়িয়েই ছিল, এবং আর্জেন্টিনাও মোটামুটি ভাবে শুধু মানে রোটেট করেছে এই পাশ থেকে ওই পাশে, এই পাশ থেকে ওই পাশ। তারাও মানে প্রথম গোল হয়ে যাওয়ার পরে আফটার দ্য ফার্স্ট গোল। ওভারঅল আরেকটা খেলা নিয়ে একটু কথা বলবো, আমার খুব আগ্রহ ছিল, মানে আপনাকে আমি যার সাথে মিলায় কথা বলি যে সন হিউন মিন আমার খুবই পছন্দের, নাম্বার 7, তাকে স্টার্টিং 11-এ রাখে নাই কোরিয়া সাউথ আফ্রিকার কাছে হারলো, এবং প্রথমবারের মতো বিশ্বকাপ ইতিহাসে 4র্থ বিশ্বকাপ খেলছে আমি যদি ভুল না করে থাকি সাউথ আফ্রিকা, তারা নকআউট কোয়ালিফাই করেছে এবার ইতিহাসে প্রথমবার। কোরিয়া পড়ে গেল আসলে এখন একটা দোটানার মধ্যে, নাম্বার 3 বেস্ট নাম্বার 3 হইতে পারবে কিনা। তাদের 3 পয়েন্ট আছে হাতে, আর মেক্সিকো তো 9 পয়েন্ট নিয়ে একদম খুবই চমৎকার ভাবে টপ করেই তারা পরের রাউন্ডে কোয়ালিফাই করেছে। সাউথ আফ্রিকা 1-0 গোলে কোরিয়াকে হারিয়েছে। আসলে কোরিয়ার যে প্রথম ম্যাচটা দেখেছিলাম সেটা দেখে আমি খুবই কি বলবো আশায় বুক বেঁধেছিলাম যে এশিয়ান একটা দল, যেহেতু আমরা এশিয়ান, যে এশিয়ান একটা দল খুবই ভালো করছে। আসলে ওই ম্যাচটা খুবই ভালো করেছে, এবং আজকে আমি সেকেন্ড হাফের খেলাটা দেখেছি। আসলে প্রথমে খেলাটা যেহেতু ভোরবেলা ছিল আমি দেখতে পারিনি, তো আমি স্কোর লাইন দেখেই মানে আমি খুবই আপসেট হয়ে যাই। এবং তারা চেষ্টা করেছে, কিন্তু মানে এটা আমার কাছে একটু অনেকটা আনএক্সপেক্টেড মনে হয়েছে। এবং রুয়াদ ভাই যেটা বলছিল, তাদের গড় বয়স একটু বেশি, হ্যাঁ, তাদের ইয়াংস্টার খুব বেশি নেই, সো এইটা কিন্তু একটা প্রভাব পড়েছে বলে আমার কাছে মনে হয়। এবং দেখেন কোরিয়ার যেটা আমি বলছিলাম নয়ন ভাইয়ের সঙ্গে, যে কোরিয়া কিন্তু সনের পর একটা সুপারস্টার প্রডিউস করতে পারে না, যার উপরে নাম বলা যায় না আসলে। হ্যাঁ, কিম মিন জায় আছেন, কিন্তু হনের পর মানে সনের পর্যায়ে সুপারস্টার যিনি একটা ম্যাচকে ডিসাইড করতে পারবেন সেটা, এবং আজকে কিন্তু ওটারই অভাবটা ছিল সাউথ আফ্রিকার এগেনস্টে, যে ম্যাচটাকে ইনফ্লুয়েন্স করার মতো একটা প্লেয়ার। সাউথ আফ্রিকা অবশ্যই তারা, ওই যে আমি যেটা বলছিলাম যে এই দলগুলোর একটাই টার্গেট থাকে যে আমি খালি হাতে ওয়ার্ল্ড কাপ থেকে ফিরবো না। আর দক্ষিণ কোরিয়ার টার্গেটটা ছিল যে আচ্ছা ওদের মাথায় কিন্তু খেলা দেখে বোঝা গেছে যে সেকেন্ড রাউন্ড পরের রাউন্ডের হিসাব শুরু হয়ে গেছে। সাউথ আফ্রিকার ড্র হলেই হতো, এবং সাউথ আফ্রিকার মাথায় এই প্রেসারটা ছিল না, ওদের ডেসপারেশনটা ছিল যে আমরা বিশ্বকাপ থেকে খালি হাতে যাব না। একটা পয়েন্ট দরকার নাই, ওর তো 3 পয়েন্টই দরকার ছিল, ও সেই 3 পয়েন্ট নিয়েছে, কিন্তু কোরিয়া আসলে তার একটা পয়েন্ট এখান থেকে নিতে পারে। আমার মনে হয় যে কোরিয়া ওভার থিংকিং এর কারণে ম্যাচটা, আমার মনে হয় যে ম্যাচে আসলে অনেক ধরনের মোমেন্টাম হতে পারে। আসলে সব প্লেয়ার সব সময় কিন্তু ভালো খেলতে পারে না, এবং তারা কিন্তু শেষের দিকে অনেক চেষ্টা করেছে, কিন্তু ওরা এমন ব্লক করেছে, ডিফেন্ডিং ব্লক করেছে, এবং ডিফেন্সে আপনি দেখেন অলমোস্ট 9-10 জন অ্যাভেলেবেল ছিল, এবং তারা কোনো স্পেস ক্রিয়েট করতে পারছিল, ট্রাই করছিল, বডিতে লাগছিল ডিফেন্সের। সো কিছুটা আনলাকিও বলবো সাউথ আফ্রিকা আজকে ম্যাচে। কোরিয়া রিপাবলিককে কিছুটা আনলাকি বলা যাবে, এবং তাদের ফিনিশিং এও কিছুটা ঝামেলা। ওটা যেটা বললাম যে রুবায়েত ভাইও বললেন যে সনের মতন আসলে এরকম ক্লিনিক্যাল ফিনিশারের অভাব আমরা দেখছি, এবং এই কোরিয়া দলটা জাপান আসলে বেসিক্যালি এই মুহূর্তে এশিয়ান সার্কিটটাকে নেতৃত্ব দিচ্ছে, বা এশিয়ান ফুটবলে, যদিও কোরিয়া একটা সময় সেটা করেছে 2002-এ যখন জাপান কোরিয়া ওয়ার্ল্ড কাপ নাম্বার 4 হয়েছিল, সেই সময় তারা অদ্ভুত একটা বিশ্বকাপ ছিল, অদ্ভুত বিশ্বকাপ ডেফিনেটলি। আর ব্রাজিল টিম কি ছিল ভাই সেই সময়, মানে কি ছিল, তার থেকেও সাউথ কোরিয়া কিভাবে গিয়েছিল ওটা নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে। অনেকে বলে কুম্ফুকে, মানে পুরো আমি একটা জিনিস অবাক হই যে এখনকার জেনারেশন বলে যে মেসিকে নাকি বিশ্বকাপ উপহার দেওয়া হয়েছে, তো এটা প্রমাণ কিভাবে 2002 বিশ্বকাপটা দেখলে হয়। আসলে অনেকেই সেই স্মৃতির মধ্যে নাই, অনেকেই সেটা, আমাদের তো গোল্ডফিশের স্মৃতি 5 মিনিট আগের জিনিস মনে থাকে না, তো এজন্য আর কি। আজকে রাতে বেশ কয়েকটা খেলা আছে, তার মধ্যে কিউরাসাও এবং আইভরি কোস্ট দেখবো না। এই ম্যাচটা দুইটায় কাকে আগায় রাখবেন রুবায়েত ভাই? এখানে আইভরি কোস্ট, জার্মানির সঙ্গে ওরা যা খেলেছে, আই থিংক দে ডিজার্ভ। নয়ন ভাই, ইকুয়েডর এবং জার্মানি। আমি জার্মানিকে অফকোর্স আগে রাখি। আচ্ছা, একটু জার্মানিকে নিয়ে কথাই বলতে চাই। এই জার্মানির লাস্ট ম্যাচ দেখার পরে কি আপনার কাছে মনে হয়েছে যে জার্মানরা কিন্তু পরপর 3 ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্ব, 2014 পর থেকে এরা গ্রুপ পর্বে আর যেতেই পারে নাই, ফার্স্ট গেল 2014 পরে, আরো তো 2টা ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, 18-22 পরে এই 26 এসে তারা আবার সেকেন্ড রাউন্ডে গেল। আগের 2 ওয়ার্ল্ড কাপে তারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল। জেনারেশন একটা গ্যাপ বলে কথা আছে, তো আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে যে বড় বিষয়টা, তারা আসলে 14 পরে খুব বেশি ভালো করতে পারছে না।
এবং সেই জেনারেশন গ্যাপের মধ্যে তারা পড়েছে। এখন তাদের যে নতুন প্রজন্ম আছে সেখান থেকে কিন্তু তাদের কোয়ালিটি প্লেয়ার বলেন সেগুলো বের করতে হবে। এবং যেটা বলছিলেন যে সনের পরে আমরা ওইরকম তারকা প্লেয়ার বা ইয়াংস্টার দেখতে পাই না যারা ভবিষ্যতে তাদের দেশকে নেতৃত্ব দেবে। সো এই একটা গ্যাপ আমি মনে হয় দেখতে পাচ্ছি। আপনি গ্যাপ যখন থাকবে, আমি যদি ক্রিকেটের কথা বলি বাংলাদেশে, মানে লাইক আউট অফ নাথিং, যে ক্রিকেটও কিন্তু আমাদের একটা বড় জেনারেশন গ্যাপ পড়েছে, যার কারণে ক্রিকেটও আমরা প্রত্যাশা অনুযায়ী কিন্তু সাফল্য পাচ্ছি না। সো সব স্পোর্টসের ক্ষেত্রেই আপনার জেনারেশন গ্যাপ একটা বড় চ্যালেঞ্জ। এবং আপনি দেখেন, আমি যদি আর্জেন্টিনার কথা বলি, যে পরপর 2টা বিশ্বকাপে প্রায় একই স্কোয়াড, প্রায় একই স্টার্টিং 11, সো এটা আর্জেন্টিনার একটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। 17 জন 2022-এ খেলা ফুটবলারকে এবারও স্কালোনি নিয়ে এসেছেন এবং যখন স্টার্টিং 11 করছেন, ফাকুন্দো মেদিনাকে শুধু দেখছি রেগুলার খেলাচ্ছেন, আলমাডা, বাট সো ফার আমি আসলে আলমাডায় একজন ক্লাসিক উইঙ্গার হিসেবে আমরা আনহেল দি মারিয়াকে দেখে থেকে অভ্যস্ত, তো আলমাডাকে কোনোদিন এই জায়গায় ভালো লাগবে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় না। এটা মাহাদি আসলে এটা স্বাভাবিকও না। আনহেল দি মারিয়া তার জেনারেশনের সবথেকে আন্ডাররেটেড ফুটবলার, সবচেয়ে আন্ডাররেটেড, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তিনি রিয়াল মাদ্রিদের অনেকগুলো ফাইনাল খেলেছে কিন্তু স্কোর করেছে এবং তিনি ফাইনাল খেলেছেন যেখানে গোল করেছেন, কখনো হারে নাই এবং দীর্ঘ সময় লিওনেল মেসির একদম একনিষ্ঠ জেনারেল ছিলেন, যে মেসি উইনিং পাসগুলো ডি মারিয়ার কাছ থেকে পেয়েছেন এবং রিয়াল মাদ্রিদও একই কাজ করেছেন দীর্ঘ সময়, কিন্তু ওভারশ্যাডোড ছিলেন রিয়াল মাদ্রিদের রোনাল্ডোকে দিয়ে, আর্জেন্টিনায় মেসিকে দিয়ে। আনহেল ডি মারিয়ার মতো প্লেয়ার জেনারেশনাল প্লেয়ার, এটা আপনি 20 বছরে একবার পাবেন। সো আলমাদা ইয়াং প্লেয়ার, হি ইজ ট্রাইং, হয়তো একটু সময় লাগবে কারণ একদমই ইয়াং প্লেয়ার, very young, বাট প্রথম বড় টুর্নামেন্ট আই গেস, রাইট। সো আর আর্জেন্টিনা এই মুহূর্তে নিকো পাস ছাড়া আমি আর তো কাউকে দেখছি না। নিকো পাসকে তো আপনি চাইলেও লেফট উইং এ খেলাতে পারবেন না, বেসিক্যালি কোনোতেও খেলেছে নাম্বার 10 পজিশনে। সো লিওনেল মেসি বেসিক্যালি যেই রোলটাতে খেলেন ওটাতে, হ্যাঁ, আপনি লিওনেল মেসির বডি ডাবল হিসেবে তাকে মাঠে নামাইতে পারেন। তাছাড়া আর্জেন্টিনার আসলে নয়ন ভাই যেটা বললেন যে একই প্লেয়ার খেলাচ্ছে, ওদের আর উপায় নাই, কারণ কোয়ালিটি প্লেয়ার নাই। নিকো গঞ্জালেস চিন্তা করে দেখেছি, রুবায়েত ভাই, নিকো গঞ্জালেসকে তো বদলি নামায়, কিন্তু অত ইমপ্যাক্টফুল কেউ না। 4-4-2 এর বাইরে গিয়ে 4-3-3 করাই তো মুশকিল হয়ে যাচ্ছে। এবং আপনার যেখানে একটা বাড়তি একটা বোঝা টানতে হচ্ছে লাউতারো মার্টিনেজের মতো। হ্যাঁ রুবায়েত ভাই, আপনি লাউতারোকে যেভাবে রেট করছেন, আমি লাস্ট ম্যাচে লাউতারোর ফিজিক্যাল প্রেজেন্স, লাউতারোর মিডফিল্ডে কভার করা, ইনফ্যাক্ট ডিফেন্সে যাওয়া থেকে শুরু করে লিওনেল মেসিকে অনেকটা নির্ভর রাখার কাজ ভাই লাউতারো করেছে। লাউতারোর কাজ গোল করা, হ্যাঁ, এবং ও ওয়ান অন ওয়ান সিচুয়েশন, ওর মতো একটা স্ট্রাইকার ওয়ান অন ওয়ান সিচুয়েশনে যদি এরকম 2022 সে গোল করে নাই। লাউতারো মার্টিনেজকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সে কিন্তু অপোনেন্টের ডিফেন্সকে সে কিন্তু বিজি রেখেছে, এক্স্যাক্টলি এই কথাটা প্রেস করেছে অল দ্য টাইম, কিন্তু প্রেসিং এর মধ্যে যেটা ক্যাপাবল সেখানে কিন্তু প্রেস করেছে এবং মেসিকে সে স্পেস করে দিয়েছে, স্পেস বা মেসিকে সে পেছনে রেখেছে, কারণ মেসি তো সেই প্রেসটা করতে পারবে না। এইখান থেকে সে যদি প্রেসিং থেকে একটা দুইটা মেসি বল পায়, সেটাই কিন্তু আমার মনে হয় যে সেই দুটাই পার্থক্য করে দিয়েছে আর্জেন্টিনার। লাউতারোকে যতবারই আপনি বল যাচ্ছে ওর কাছে ডি বক্সে, আর্জেন্টিনার জন্য হি ওয়াজ নট এ স্কোরার, মানে অল টাইম। কিন্তু না, দেখেন আমি যেটা বলছি, যেখানে আমার লাউতারোর খেলা নিয়ে আপত্তি, প্রেসিং বা সেটা ডিপলও করছে, আলভারেজ গত বিশ্বকাপে আরো ভালো করেছিল, যে ও ডিফেন্স দুইটা প্লেয়ার নিয়ে ডান দিকে চলে যেত, মেসি মাঝখানে জায়গাটা ফাঁকা পেত। লাউতারো সেটা করছেন হয়তো, কিন্তু আপনি ডি বক্সে ওয়ান অন ওয়ান সিচুয়েশনে আপনি 2 ম্যাচে দেখেন লাউতারো কটা মিস করছে, যেটা গোল হওয়ার কথা। আই এম সেইং যে লাউতারোর মতো একটা প্লেয়ার, যে ইন্টার মিলানের ক্যাপ্টেন, ও কিন্তু সেকেন্ড বা থার্ড স্ট্রাইকার না কোনো দলের না, ওইখানে মানে ইয়াতে সে সিরিয়াতে 22 গোল না 23 গোল করে এসেছে। ও দলকে টানে। আর্জেন্টিনায় হয়ে মানে আমার আসলে কেন আমি আসলে আমার হিগুয়েনের স্মৃতি মনে পড়ে। ও গঞ্জালো হিগুয়েন এসে ওই আমার মানে একটা ধাক্কা আছে তো মনে হয় যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে যদি মেসি আটকে যায়, লাউতারো ওয়ান অন ওয়ান সিচুয়েশনে বল পাইছে, বাইট করতে পারবে না, গড নোজ। ফাইনালটা মনে পড়ে আমার 2014 গঞ্জালো হিগুয়েন নয়ারের সাথে ওয়ান অন ওয়ান, মানে ওই ট্রমা কাটাতে কিন্তু 8 বছর লাগছে আমাদের। মানে অনেস্টলি আর্জেন্টাইন ফ্যান হিসেবে বলছি, লাউতারোকে এই জন্য আমি এখনো ট্রাস্ট করতে পারছি না। নয়ন ভাই যেটা বললেন যে বল প্লে হিসেবে বা প্রেসিং হিসেবে বা এক্সট্রা রানার হিসেবে হি ইজ গুড, বাট অ্যাগেন ওই ওয়ান অন ওয়ান সিচুয়েশন আমি যখন ওটা কল্পনা করি, আই ডোন্ট সি লাউতারো গেটিং
থ্রু দ্য গোলকিপার্স। আমার কাছে আরেকটা এটা মনস্তাত্ত্বিক বিষয় মনে হয় যে লাউতারো মার্টিনেজ কিন্তু লিগে খুবই ভালো পারফরমেন্স করেছে এবং 20টার উপরে গোল করেছে, কিন্তু ন্যাশনাল টিমে সেই রকম কিন্তু আমরা দেখতে পাই না অত অ্যাটাকিং মুড। বা আমার কাছে মনে হয় সে যখন ন্যাশনাল টিমে আসে, মেসির মতো যখন প্লেয়ার থাকে যে তখন সে চিন্তা করে আমাদের একটা Insecurity পড়ে মেসি যায় আছে, নাকি? হ্যাঁ। হ্যাঁ, দায়িত্ববোধের জায়গাটা থেকে নিজের অজান্তেই হয়তোবা হয়তোবা। দায়িত্ববোধের জায়গাটা থেকে সে কিন্তু একটু পিছিয়ে থাকে। Okay. আপনি দেখেন টু ডিফারেন্ট ক্যারেক্টার, যে লিগে সে এইখানে পারফর্ম করছে বাট ন্যাশনাল টিমে সে হয়তো প্রেস করছে বা টেকটিক্যাল অনুযায়ী কোচের অনুযায়ী সে Again, কাজ করছে, কিন্তু বাট স্কোর করতে পারছে না। ওই হিগুয়েন কেস না, ভাই, আমি ভয়ে আছি। মাদি। আমি সেই ম্যাচটার জন্য অপেক্ষা করছি যখন মেসি খেলবে না কোনো একটা ম্যাচে, Exactly, আমি এই এবং কথাটাই বারবার বলি। সে আসলে কি দায়িত্বটা নিবে। রেসপন্সিবিলিটি নিবে হ্যাঁ। সেটা আমরা দেখার জন্য এক্স্যাক্টলি, আমি ওটাই বললাম ভাই যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি ব্লকড, ধরেন ও ডিফেন্সের একটা পাস বের করলো, 1-on-1 সিচুয়েশন লাউতারো গোলকিপারের এগেইনস্টে। আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো, আমি এই জন্য ওকে নিয়ে ডাউট করি। আমি জানি না লিওনেল মেসি ওখানে যদি হুলিয়ান আলভারেজ থাকে, হ্যাঁ। আই উইল ট্রাস্ট হিম ব্লাইন্ডলি। ওকে, হ্যাঁ। হুলিয়ান আলভারেজ আপনার হাতে সেই অপশন আছে, তারপর Right. লাউটারোকে দিয়ে কেন শুরু করানো হয়? বিকজ এখন আমরা জুলিয়ানো সিমিওনের খেলাই দেখি নাই। জুলিয়ানো সিমিওনো একটা ভালো অপশন। ভালো আসলে option। আলমাদাকে নিয়ে আমি এত চিন্তা করি কেন, জুলিয়ানো সিমিওনো Exactly. এখনো আছে, সো অপশন আছে। না, maybe। নেক্সট ম্যাচে আমার কাছে মনে হয় যে কোচ খেলাবে জর্ডান এগেইনস্ট অনেক চেঞ্জ দেখবে, অনেকগুলো চেঞ্জ মানে রাউন্ড অফ 32 Right. কনফার্ম করেছে সেখানে। কারণ হচ্ছে লম্বা তাকে সময় পার করতে হবে এবং যেহেতু টার্গেট হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার, সেখানে আরো অনেকগুলো ম্যাচ খেলতে হবে। সো ওভার মানে ওয়ার্কলোড কমাইতেই হবে। এখানে কিছু নতুন প্লেয়ার না হলে সে বুঝতে পারবে আসলে যে টিম কম্বিনেশন কে কতক্ষণ ভালো বা বেটার ফুটবল আমরা পাবো। সো এই কাটাচেরা মনে হয় কোচ করবেন নেক্সট ম্যাচে। এক্স্যাক্টলি। নন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রুবায়েত ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই Pleasure. আড্ডা দিতে থাকলে আসলে সন্ধ্যা হয়ে যাবে। সো না, খুবই ভালো লাগছিল কথা বলতে। এটা অলওয়েজ একটা মজার বিষয়। রুবায়েত ভাই, আপনাকে থ্যাংক ইউ, এবং এরকম আরো আলোচনা মানে আমরা করতে চাই Hope so, সব hope so. সময়। আমরা এই আলোচনাটা জারি রাখবো। শেষ করছি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপ। পরের এপিসোডে আবারও দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।